আবার মোহনবাগান ভার্সেস চার্চিল ব্রাদার্স, সেই খেলা, সেই পুরনো দিনের খেলা, সেই বিশাল রাইভালরি। তবে এখন সিচুয়েশানটা সেরকম নয়। চার্চিল ব্রাদার্স আই লিগে টপ করেছে, বা ফার্স্ট সেকেন্ড নিয়ে ওদের এখনও কনফিউশন আছে। একটা অ্যাপিল কমিটির রায়ের ওপর ডিপেন্ড করে আছে কে ফার্স্ট হবে বা সেকেন্ড হবে, সেটা ফ্যাক্টর নয়। তারা টপের দিকেই শেষ করেছে, ফার্স্ট বা সেকেন্ড যাই হোক, আই লিগের অন্যতম ভালো টিম। তবে মোহনবাগান আর চার্চিল ব্রাদার্সের খেলা মনে করলেই প্রথমেই মনে পড়ে যায় সেই ওডাফা ওকলি যখন চার্চিলে খেলতো, তখন মোহনবাগানের সঙ্গে খেলা হলে মোহনবাগান বাকি সমস্ত টিমকে উড়িয়ে দিত, কিন্তু এই চার্চিলের সামনে পড়লেই মোহনবাগানের একটা প্রবলেম হতো, যেটা মুম্বাই সিটির এফসির ক্ষেত্রে আমরা এখন দেখতে পাই। সেই সেম প্রবলেমটা ছিল চার্চিলের সঙ্গে মোহনবাগানের। তো সব স্ট্রাইকারকে আটকাতে পারলেও ওডাফা ওকলিকে যেন মোহনবাগান ডিফেন্ডাররা আটকাতে পারতো না, সে ঠিক গোল করে দিত। তো সেই কারণেই মোহনবাগান কিন্তু চার্চিল থেকে ওডাফা ওকলিকে তুলে নিয়ে চলে এসেছিল, এবং মোহনবাগানে খেলে যাওয়া সব বিদেশির মধ্যে ওডাফা ওকলিও অন্যতম একজন সেরা বিদেশি ছিল। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে চার্চিলের যে ওডাফা ছিল আর মোহনবাগানের যে ওডাফা ছিল তার মধ্যে একটু ডিফারেন্স ছিল। চার্চিলের ওডাফা যেন আরেকটু বেশি ভয়ঙ্কর ছিল। যাকে পুরনো দিনের আর স্মৃতি রোমন্থন করে লাভ নেই, তবু ভালো লাগে, পুরনো দিনের কথা মনে পড়ে যায়। তবে এই ম্যাচটা কালকে লটারির দ্বারা নির্ধারিত হয়েছে। আপনাদের আগেই বলেছিলাম যে আই লিগের 3টে টিম যে খেলবে, কে কার বিরুদ্ধে খেলবে, তো মোহনবাগানের বিরুদ্ধে পড়েছে চার্চিল ব্রাদার্স, এবং খেলাটা হতে চলেছে 20 তারিখ 20 এপ্রিল। তো বুঝতে পারছি না খেলাটা কভার করতে পারবো কিনা, কারণ আমি জানতাম 21 তারিখ থেকে শুরু হবে, যা সূচি ছিল ওদের। তো 20 তারিখ আমার একটা প্রোগ্রাম আছে, আমি জানি না সেটা ম্যানেজ করে পুরো খেলাটা দেখতে পাবো কি না, কারণ আগে থেকেই সেট করে রেখেছিলাম যেহেতু খেলা থাকবে না বলে। যাকে সেটা এখন দেরি আছে, এখন আগে আইএসএল ফাইনালটা হোক, তারপর সুপার কাপ নিয়ে পড়া যাবে। এদিকে আপনারা অনেকেই আরএফডিএল এর খবর জানতে চাইছিলেন। আমি যেহেতু খেলাগুলো দেখতে পাচ্ছি না, সময় করতে পারছি না, তাই আপডেটগুলোও সেইভাবে দিতে পারছি না। আর হাইলাইটস দেখে কোনো খেলার বিচার করা বা ওই রেজাল্ট দেখে বললাম মোহনবাগান খুব ভালো খেলেছে, এটা বলতে পারবো না। তবে এইটুকু বলা চলে, মোহনবাগানের জুনিয়ররা কিন্তু একটা জয়ের ধারা বজায় রেখে চলেছে। আন্ডার 17-এর প্লেয়াররা কিন্তু চেন্নাই এফসিকে 3-0 গোলে হারিয়েছে আজকে। আর আন্ডার 21 যে টিমটা রয়েছে আমাদের, তারা আবার জামশেদপুরকে 5-1 গোল পুড়ে দিয়েছে। মানে তারা জিতেই চলেছে, একটা ভালো ফর্ম। মানে এটা মোহনবাগানের জন্য খুব ভালো খবর যে জুনিয়ররা কন্টিনিউয়াস জিতে চলেছে, এবং তারা যখন জিতছে তার মানে তাদের টিমে কোয়ালিটি প্লেয়ার আছে, এবং সেখান থেকে কোয়ালিটি প্লেয়ার তৈরি হলে ভবিষ্যতে আমাদের মেন টিমের জন্য সেটা লাভদায়ক হতে চলেছে। এখন সমস্যা হচ্ছে মোহনবাগান জুনিয়র টিম থেকে কিন্তু প্রচুর প্লেয়ার উঠছে, আমরা সেটা দেখতে পাচ্ছি না, কারণ তারা মোহনবাগানে খেলছে না বলে। মোহনবাগানের মেন টিমের কোয়ালিটিটা তো অ্যাকচুয়ালি অন্যান্য যে কোনো টিমের থেকে অনেক হাই, তাই দেখা যাচ্ছে আমাদের জুনিয়র টিমে যারা ভালো খেলছে বা ভালো ফল করছে তারা কিন্তু আইএসএল এর অন্যান্য টিমে গিয়ে ফার্স্ট 11-এ জায়গা পেয়ে যাচ্ছে। আরএফডিএল এর টিম থেকেও প্রচুর প্লেয়ার বিভিন্ন টিমে, পাঞ্জাব এফসি বলুন, চেন্নাই এফসি বলুন, বিভিন্ন জায়গায় গিয়ে তারা জায়গা পাচ্ছে, যার ফলে আমরা ভাবছি যে মোহনবাগানের জুনিয়র থেকে প্লেয়ার উঠছে না, প্লেয়ার উঠছে, মোহনবাগানে খেলতে পারছে না। এটা একটা চিন্তার বিষয় অবশ্যই, যে মোহনবাগান তুলছে প্লেয়ারগুলোকে কিন্তু তারা মোহনবাগানের হয়েই খেলতে পারছে না। তার মেন কারণ কিন্তু এটাই যে মোহনবাগানের লেভেলটা আর 5টা টিমের থেকে অনেক হাই, সেখানে জায়গা পেতে গেলে সেই রকম কোয়ালিটির পারফরমেন্স করতে হবে। নেক্সট চলে আসি টিকিট নিয়ে। অনেকেই জিজ্ঞেস করেছিলেন, আমার ভিডিও দেওয়ার টাইমটা ফিক্সড বলে আমি মাঝখানে দিতে পারি না। গতকাল থেকে কিন্তু অনলাইনে টিকিট ছেড়ে দিয়েছে, এবং তার মধ্যেই অলরেডি টিকিট ম্যাক্সিমামটাই বিক্রি হয়ে গেছে। টিকিটের চাহিদায় মানে একটা হাহাকার তৈরি হয়েছে। অফলাইনের খবর পাইনি, আজকালের মধ্যেই দেওয়ার কথা, জেনারেলি তাই হয়। এটা ফাইনাল খেলা, শনিবার খেলা, মানে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, এই সময় টিকিটটা কিন্তু দেওয়ার কথা। আমি অন্তত এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু পাইনি। নেক্সট যদি চলে আসি মোহনবাগান এবং বেঙ্গালুরুর ফাইনাল, আমি এখন রোজই কিন্তু বেঙ্গালুরুর যত খেলা আছে সব খেলাই দেখার চেষ্টা করছি। তো মোটামুটি যতগুলো খেলা দেখলাম সেখান থেকে এইটা বুঝতে পারছি যে মোহনবাগান বেঙ্গালুরু ম্যাচের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি এবং কঠিন দায়িত্বটা রয়েছে দুটো সাইড ব্যাকের ওপরই, কারণ বেঙ্গালুরুর অ্যাটাকের ম্যাক্সিমাম জায়গাটাই আসছে তাদের ক্রস বা সাইড থেকে বা উইং থেকে বল বাড়ানোর উপর। তো এই জায়গাটা আমাদেরকে যে কোনোভাবে বন্ধ করতে হবে। বেঙ্গালুরুর উইং দুটোকে যদি আমরা নষ্ট করে দিতে পারি, অ্যাটলিস্ট ক্রস তুলতে যদি না দিই পেনাল্টি বক্সের পাশাপাশি জায়গা থেকে, তাহলে কিন্তু বেঙ্গালুরুর খেলাটা অনেকটাই আটকে দেওয়া যাবে। বেঙ্গালুরু নানা রকম ক্রস তোলে, কখনো গ্রাউন্ডেড একটা ক্রস বাড়ায় বা
বলতে পারেন একটা বল বাড়ায় গ্রাউন্ড দিয়ে, কখনো লং ক্রস বাড়ায়, কখনো ছোট ছোট ক্রস বাড়ায়। তো বিভিন্ন রকম, মানে বলতে চাইছি এটাই যে ধরুন আমাদের জেমি ম্যাকলারেন যে ধরনের বল এক্সপেক্ট করে যে একটু পেছন থেকে বল হেডের জন্য ও ঝাঁপিয়ে গিয়ে ফাঁক দিয়ে গিয়ে হেডটা দিয়ে দেবে, এই রকম বল কিন্তু বেঙ্গালুরু কন্টিনিউয়াস সাপ্লাই করে যায় পেনাল্টি বক্সের মধ্যে। এবং এই সাপ্লাইটাই ওদের সাকসেসের কারণ। এই সাপ্লাইটাকে যে কোনো মূল্যে যে কোনোভাবে নষ্ট করতে হবে। আর যদি বাই চান্স ওখান থেকে কোনো সাপ্লাই হয়, তখন আমাদের মেন দুজন যে বড় ডিফেন্ডার রয়েছে তাদেরকে কিন্তু এই বলগুলোকে মাটিতে পড়তে দেওয়া বা অপোনেন্ট প্লেয়ারের পায়ে পড়তে দেওয়া চলবে না। পেনাল্টি বক্সের বাইরে থেকেও ওরা শট করে, যখন দেখে ভেতরে ঢোকা যাচ্ছে না, ক্রস তোলার জায়গা পাওয়া যাচ্ছে না, তখন পেনাল্টি বক্সের বাইরে থেকে, যেখান থেকে আপুইয়া শট করেছিল বা থাপারাও শট করেছিল আগের ম্যাচগুলোতে, সেই জায়গা থেকে কোনো শট করতে দেওয়া যাবে না ওদেরকে। আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের ডিফেন্সের এই 4 মেন যে প্লেয়ার রয়েছে তাদের পারফরমেন্সের ওপর ফাইনালের রেজাল্টটা ডিপেন্ড করে আছে। আর আগেই বলেছি বেঙ্গালুরু ডিফেন্স যেরকম, তাতে বেঙ্গালুরু সুযোগ দেবে। সারা ম্যাচে হয়তো 2-3টে কি খুব বেশি হলে 4টে সুযোগ পাওয়া যাবে, তার মধ্যে থেকে অ্যাটলিস্ট 2টো গোল করতেই হবে। বেঙ্গালুরুর প্রথম থেকে চেষ্টা থাকবে 2টো গোল পোড়া। 2টো গোল পুড়ে ওরা ডিফেন্সে ঢুকে যাবে, জামশেদপুর যে খেলাটা খেলছিল সেই খেলাটা খেলতে শুরু করে দেবে। তো তার আগে করবে না, একটা গোল খেলেও ওরা করবে না বা একটা গোল দিলেও ওরা করবে না। ওরা করবে তখনই যখন ওরা 2টো গোলের অ্যাডভান্টেজে থাকবে। ওরা যদি লিড পেয়ে যায় এবং সেই লিড ধরে রাখার জন্য জামশেদপুরের মতো খেলে, তাহলে প্রত্যেকবার ওই রকম আপুইয়ার মতো শটে গোল হবে, এটা এক্সপেক্ট করাটা ভুল হবে। সেক্ষেত্রে এটাও হতে পারে যে আমরা ওদের পেনাল্টি বক্সের ঢুকলাম, বারবার চেষ্টা করলাম, কিন্তু আলটিমেটলি ওদের ডিফেন্সটা ভাঙতে পারলাম না, তখন প্রবলেম হয়ে যাবে। তো ওদের 2 গোলের লিড কখনোই নিতে দেওয়া যাবে না। বাই চান্স যদি একটা গোল ওদের হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিতে হবে। তবে আমার মনে হয় মোহনবাগানকে প্রথম থেকে গোল তোলার চেষ্টা করতে হবে। ওরা যে খেলাটা খেলতে চাইছে যে প্রথম দিকে গোল তুলে নিয়ে তারপর ডিফেন্ড করব, মোহনবাগানকেও একই জিনিস ট্রাই করতে হবে। যতটা সম্ভব প্রথম দিকে মানে প্রেশার তৈরি করে গোলটা তুলে নিতে হবে। আর এক্ষেত্রেও আগের ম্যাচের মতো কয়েকটা কথা প্রযোজ্য, যেমন আমাদের প্লেয়াররা যেমন উইং দিয়ে অ্যাটাক তুলে নিয়ে গিয়ে পেনাল্টি বক্সের দুধারে গিয়ে টাইম ওয়েস্ট করে না, মানে টাইম নেয় অ্যাটাকটাকে বিল্ড করার জন্য, ওই টাইমটা বেঙ্গালুরুকে দিলেও বেঙ্গালুরুও কিন্তু জামশেদপুরের মতো সবাইকে নিয়ে এসে পেনাল্টি বক্সে ঢুকিয়ে দেবে। ওই টাইমটা দেওয়া যাবে না, অন দ্য রান ফিনিশ করতে হবে। এবং বেঙ্গালুরু কিন্তু অন দ্য রান ফিনিশ করার চেষ্টা করবে। বেঙ্গালুরু কিন্তু ওই রকম গিয়ে পেনাল্টি বক্সের সামনে বিল্ড করে না। পেনাল্টি বক্সের কাছাকাছি গেলে ওরা এমন সময় ওঠে যখন ডিফেন্স একটু খালি থাকে, সেখান থেকে একটা ক্রস তোলে, ওই ক্রসে রানিং বলেই শট অথবা রানিং বলে হেড মেরে ঢোকানোর চেষ্টা করে। তো ওদের বিরুদ্ধে যদি আমরা ওদের খেলাটা খেলতে পারি, তাহলে সেটাই আমার মনে হয় সব থেকে বেস্ট হবে। কারণ ওরা মনে করছে ওরা যে খেলাটা খেলছে সেটা যে কোনো ডিফেন্স ভাঙার জন্য এনাফ, বা সেটাই অ্যাকচুয়াল যে কোনো ডিফেন্স ভাঙার জন্য, তাহলে ওদের ডিফেন্স ভাঙার জন্য সেটা কাজে লাগবে। যে কোনো টিমের ডিফেন্স যে খেলাতে প্রবলেমে পড়ে বা প্রবলেম তৈরি হয়, সেই টিম কিন্তু সেই খেলাটাই অপোনেন্টের বিরুদ্ধে খেলতে চায়। তো সেই নিয়মে দেখলে বেঙ্গালুরুর এগেনস্টে বেঙ্গালুরুর খেলা খেললে বেঙ্গালুরুর ডিফেন্স কিন্তু প্রবলেমে পড়বে। জানি কাজটা খুব কঠিন, সময়ও লিমিটেড টাইম তার মধ্যে করতে হবে, তবে যদি করা যায় সেটা কিন্তু কাজে দেবে। এদিকে মোহনবাগান পুরোদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। মনবীর মোটামুটি ফিট আছে, মনবীর চাইলে প্রথম থেকেই শুরু করতে পারে, সেটা নিয়ে খুব একটা প্রবলেম কিছু হবে না। আর মনবীর লিস্টান দুদিক থেকে খেললে মোহনবাগানের খেলাটা একদমই অন্যরকম হয়, সেটা আমরা সকলেই জানি। তো আগামীকাল আসছি মোহনবাগানের ফার্স্ট 11 নিয়ে। মোহনবাগানের ফার্স্ট 11 কীরকম হতে পারে বা আমাদের কি মনে হচ্ছে, এখন মলিনা কি করবে সেটা আমরা বলতে পারি না ঠিকই, কিন্তু তাও আমাদের কি মনে হচ্ছে যে কীরকম হলে বেটার হবে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আর বিশেষ কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।